স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হেফাজতে ইসলাম আগুন নিয়ে খেলছে। তিনি বলেছেন জনগণ তা সহ্য করবে না। জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। হেফাজত নেতা মামুনুল হকের কথা উল্লেখ করে তিনি বলেন, মুখে ধর্মের পবিত্র কথা বলে অপবিত্র কাজে যারা ধরা পড়েন তারা ইসলামের নামে কলঙ্ক। করোনা নিয়ন্ত্রণে নির্দেশনা সবাইকে কঠোরভাবে পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সময় হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। সংসদে তুলে ধরা হয় তাণ্ডবের কিছু স্থির চিত্র। প্রধানমন্ত্রী বলেন, জামাত বিএনপির সহযোগিতায় এসব জ্বালাও পোড়াও চালানো হয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা হেফাজত নেতা মামুনুল হকের নারায়ণগঞ্জ ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইসলামের হেফাজতকারী সেজে পবিত্র ধর্মকে কলঙ্কিত করছে সে। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে, হেফাজতের জয়েন্ট ফিল্ডে। সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? ধর্মের নামে কোনো অধর্ম দেশের জনগণ মেনে নেবে না বলেন সংসদ নেতা। কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, করোনা মোকাবেলায় সবাইকে লকডাউন মানতে হবে। করোনার প্রাদুর্ভাব এমন ভাবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের রিসোর্টে থাকা নারী হেফাজত নেতা মামুনুল হকের স্ত্রী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংসদের সমাপনী অধিবেশনে তিনি জানান, এ বিষয়ে তদন্ত হবে। কালকেও আরেকটা তাণ্ডব দেখলাম মাননীয় স্পিকার, সোনারগাঁ উপজেলার একটা প্রাইভেট রিসোর্টে আমরা দেখলাম হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা, তিনি মামুনুল হক, তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মাননীয় স্পিকার সেগুলো টিভিতে সুন্দরভাবে যিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তিনি তার স্ত্রী নন। যা হোক, সেগুলো নিয়ে আমরা তদন্তের আগে আমরা আরও জেনে আমরা সবাইকে জানাবো। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মহাসচিব সহ 54 নেতার ব্যাংক হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মোদি বিরোধী আন্দোলনের পর গেল বৃহস্পতিবারই তাদের হিসেবের বিষয়ে তলব করা হয়। এই নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাইল করিম,
মহাসচিব সৈয়দ ফয়জুল করিম, আল হায়াতুল উলওয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ প্রমুখ। এই নেতারা সহ বিভিন্ন জেলার হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসেব তলব করা হয়েছে। এবারে করোনা পরিস্থিতি। আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন এবং সমন্বয় অধিশাখা থেকে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ, ট্রেন, অভ্যন্তরীণ ফ্লাইট সহ সব গণপরিবহন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে আরও রয়েছে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার বেলায় এই আদেশ প্রযোজ্য হবে না। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সরকারি বেসরকারি সব অফিস, আদালত জরুরি কাজে সীমিত জনবলকে নিজস্ব পরিবহন ব্যবস্থায় কর্মস্থলে আনা নেয়া করতে পারবে। সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেচাকেনা চলবে। হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে বাসায় পার্সেল নিয়ে যাওয়া যাবে। দর্শক, লকডাউনকে ঘিরে প্রস্তুতির খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাবতলীতে। গাবতলীতে আছেন সহকর্মী নাইমাল জিকো, যোগ দিচ্ছেন সরাসরি। জিকো, গাবতলীতে ঢাকা ছাড়তে মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? রাশেদ, যেমনটি আপনি বলছিলেন যে সরকার যেই লকডাউনের ক্ষেত্রে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে 18 দফা নির্দেশনা জারি করেছে, তার কোনোটি কিন্তু এই গাবতলীতে মানা হচ্ছে না। আমি একটু আমার পেছনে যদি দেখাই, গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে আছি আমি, এবং এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ এই 7 দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেটিকে কেন্দ্র করে বলতে পারি খানিকটা উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, যেমনটি আমরা প্রতিবার ঈদে পার্বণে দেখে থাকি। ঠিক তেমনই এখানে মানুষজন সকাল থেকে ভিড় করছেন, যদিও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যা দুপুর টাইম হওয়ায় এখন একটু কম। বিকালের দিকে হয়তোবা এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখানে হলো অধিকাংশ মানুষই যারা আছেন তারা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি কাউকে আসলে মানতে দেখা যায়নি, এবং দফায় দফায় কিন্তু এখানে বিআরটি এর ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলা প্রশাসন থেকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে। বাসের টিকিটের দ্বিগুণ দাম সহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু তারা এখানে অভিযান চালিয়েছে। জরিমানাও করা হয়েছে বেশ কয়েকজনকে। এরপরও কিন্তু কারোর মধ্যেই তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না, এবং এখানে যারা রয়েছেন তারা এক একজন এক এক ধরনের, অর্থাৎ আমরা এর আগে থেকেও যেটি জানিয়ে এসেছি যে তারা যে ধরনের বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে থাকেন, সেই অজুহাতেই কিন্তু দেখিয়ে তারা হলো ঠিকভাবে মাস্ক পরছেন না। এখানে শিশু সন্তান সহ পরিবার সহ একযোগে হলো সবাই বাড়ি যাচ্ছেন এই লকডাউনের সময়টাতে, যাতে নিজের পরিবারের সাথে তারা সময় কাটাতে পারেন এই উপলক্ষে। তো এখানকার পরিবেশ এবং পরিস্থিতি আসলে বোঝা যাচ্ছে যে এই 18 দফা নির্দেশনার কতটুকু মানছেন সাধারণ মানুষ এবং দেশবাসী, এবং এই করোনা পরিস্থিতিতে কতটুকু ভীত তারা, সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সবশেষ তথ্য আমার কাছে। রাশেদ। জিকো, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী হাবিবুল ইসলাম, তিনি এই মুহূর্তে রয়েছেন মহাখালীতে, যোগ দিচ্ছেন সরাসরি। হাবিব, স্বাগত আপনাকে। হাবিব, মহাখালীর অবস্থা কি দেখছেন? জিকো আমাদের জানাচ্ছিলেন যে সেখানে আসলে অনেক মানুষের ভিড়, আপনার এখানে কি অবস্থা? ধন্যবাদ রাশেদ। আসলে পরিস্থিতি এমন যে এটি কোনো উৎসবের আমেজ না কোনো দুর্যোগের ঘনঘটা বা দুর্যোগপূর্ণ অবস্থা, এটি বোঝার উপায় নেই। কারণ
যেখানে করোনা আমাদেরকে সচেতনতা কথা বলা হচ্ছে, গণমাধ্যম থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট শাখাগুলো বারবার সচেতন করছে, এমনকি টার্মিনালগুলোতেও সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, কিন্তু এর মধ্যেও মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে হয়তোবা কোনো উৎসবের আমেজ, যে উৎসবের পরিবার পরিজনের কাছে যেমন মানুষ যেয়ে থাকে যে কোনো উৎসবকে ঘিরে, তেমনটি আমি লক্ষ্য করছি। আপনি দেখছেন যে বাসের এত পরিমাণে ব্যস্ততা গণপরিবহনগুলোর, যে আসলে এই সময় কিন্তু গণপরিবহনগুলো পড়ে থাকে বা টার্মিনালে বসা থাকে, কিন্তু এই সময় এতটাই ব্যস্ততা যে যাত্রী বহন করার মতো ক্যাপাসিটি বা সক্ষমতা এই ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ দিতে পারছেন না। আপনি দেখছেন যে কি পরিমাণে দীর্ঘ লাইনে মানুষ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আগামীকাল থেকে যেহেতু লকডাউন দেওয়া হচ্ছে, তাই তারা আগেভাগেই রাজধানী ছাড়ছেন। কিন্তু আসলে কথা কিন্তু এমনটি ছিল না, কারণ লকডাউন বা সংক্রমণ রোধে এই যে লকডাউন প্রক্রিয়ার মধ্যে যাওয়া হচ্ছে, সেটি আসলে এখানে থাকছে না। সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা এই যে পরিস্থিতি দেখে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে। আমি এখানকার টার্মিনাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে অবস্থাটা এমন যে যেহেতু সরকার ঘোষণা দিয়েছে যে অর্ধেক যে সিট ক্যাপাসিটি বা যে সক্ষমতা রয়েছে একটি পরিবহনের, সেই সক্ষমতার তুলনায় কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে যেতে হবে গণপরিবহনগুলোর। সেই সিদ্ধান্ত মানতে গিয়ে আসলে মানুষের চাপটা সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়ছে এবং এটি আসলে আজকে সারাদিনই থাকবে এবং রাত পর্যন্ত থাকবে, এমনটি বলছেন এখানকার কর্তৃপক্ষরা। হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুই সহকর্মী হাবিবুল ইসলাম এবং নাইমাল জিকো রাজধানীর দুটি বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন এই মুহূর্তে গণপরিবহন করে সাধারণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার চিত্র। দুঃখিত, বেড খালি নেই। আক্রান্তদের নিয়ে ঢাকার করোনা বিশেষায়িত হাসপাতালে গেলেই স্বজনদের এখন এমন কথা শুনতে হচ্ছে। উপায়ন্তর না দেখে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে করোনায় আক্রান্ত অনেক মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি 18 দফা নির্দেশনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি সবাইকে নিজের জন্য আরও সতর্ক হতে হবে, বাড়াতে হবে চিকিৎসার ব্যবস্থা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একদিনের অপেক্ষার পর দ্বিতীয় দিনের পালা। অপেক্ষার একমাত্র লক্ষ্য হাসপাতালের একটি বিছানা। সিলেটের আব্দুল নূর তার করোনা আক্রান্ত বোনের চিকিৎসার জন্য 2 দিন ঘুরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিছানা পাননি। না, ভর্তি হতে পাই নাই, সুযোগ পাই নাই। গতকালকে রাত্রে কারণ ছিলাম, অনেক সময় খুব খুঁজাখুঁজি করছি, কোনো কিছু করতে পারিনি, আবার চলে গেছি বাসায়। এখন আবার এখানে আসছি, দেখুন সে অপেক্ষা করছি। 800 শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই। আইসিইউ থেকে সাধারণ বিছানা, সবখানে রোগীতে ভরপুর। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে গত 1 মাসে আক্রান্ত হয়েছেন অন্তত 30 জন চিকিৎসক। মাঝে মাঝে দুটা সিটে একটা সিটে 2টা রোগী আছে, সিট খালি নেই। ওই রুগী যাইবো বলে এরকম রুগী আয়া স্ট্যাম্বাই থাকে যে আমাদের রুগী ভর্তি করাবো, ওরা বলে যে এটা খালি হলে তোমরা ভর্তি করো। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা ছাড়া করোনা থেকে বাঁচার উপায় নেই। আমি যদি স্বাস্থ্যবিধি না মানি, আমি যেমন আক্রান্ত হব, আমার পরিবার আক্রান্ত হবে, আমার পরিবার আক্রান্ত হলে প্রতিবেশী আক্রান্ত হবে। তো স্বাস্থ্যবিধিটা যদি যথাযথভাবে আমরা সবাই মিলে পালন করি, বিশেষ করে মাস্কটা আমরা ঘরের বাইরে গেলে যেন ঠিক মতো পরি এবং জনসমাগম যত সম্ভব এড়িয়ে চলাটা, এই এখন আমাদের একমাত্র উপায় আমাদেরকে এই করোনা সংক্রমণ থেকে রক্ষা করার। সোমবার থেকে শুরু হওয়া লকডাউন পুরোপুরি কার্যকর করা গেলে করোনা প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তিনি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় রোগীদের জন্য বিশেষ ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, সিটি কর্পোরেশন কি ধরনের উদ্যোগ নিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন দর্শকদের।
ধন্যবাদ রাশেদ ইমাম আপনাকে। আপনি যথার্থ বলছে করোনার সংক্রমণের হার কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে বেড়ে যাচ্ছে। তো এই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইসোলেশন সেন্টার খোলার জন্য চিন্তা ভাবনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলবো, আমার পাশে আছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। আমি একটু জানতে চাচ্ছি, প্রথমবারে কিন্তু আসলে আইসোলেশন সেন্টারে কিন্তু অনেক রোগী ভর্তি ছিল, এখন হাসপাতালে কোনোভাবেই কিন্তু আমরা দেখছি সিট খালি নেই, এখন কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা সংক্রমণ দিন দিন তো বেড়েই চলছে, চট্টগ্রামও বেশ বেড়েই চলছে। তো এই ব্যাপারে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছি। আমরা তো বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান এগুলো বিতরণ করছি এবং প্রচারণা করছি, মাইকে প্রচারপত্র বিলি করছি। এছাড়াও চট্টগ্রামে এখন আইসিইউতে আরম্ভ করে সাধারণ সিট পর্যন্ত এখন অপ্রতুল্য হয়ে গিয়েছে। তাই আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো আমাদের জনগণের সেবার্থেই তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না। আমরা আজকেও মিটিং করেছি এবং আমি নির্দেশ দিয়ে দিয়েছি, অলরেডি আমাদের কাজ চলছে। আমরা আইসোলেশন সেন্টার করছি আমাদের লালদিঘির পাড়ে। আমাদের যে সিটি কর্পোরেশনের যে নবনির্মিত যে ভবনটা হয়েছে, নিজস্ব ভবন, সেখানে আপাতত আমরা এই আইসোলেশন সেন্টারের কাজ শুরু করে দিয়েছি। 6 তারিখ সেটা উদ্বোধন করব। আইসোলেশন আমরা এইটা উদ্বোধন 6 তারিখ করব। প্রয়োজনে আরও আমরা বাড়াবো। না না, চিকিৎসকের কোনো সংকট নেই। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তো আপনার চিকিৎসক তো আছে, আমাদের হেলথ সেন্টারগুলো আছে, আমাদের মেমন হসপিটাল আছে। তো আমাদের ইনশাল্লাহ চিকিৎসকের অভাব হবে না এবং স্বাস্থ্যকর্মীর অভাব হবে না। অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে চিকিৎসার ক্ষেত্রে কোনোভাবেই সমস্যা হবে না, তার কারণে তারা আইসোলেশন সেন্টার তারা চালু করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ জানাচ্ছিলেন করোনা নিয়ন্ত্রণের জন্য। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক আর নেই। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলামুল হক 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2014 ও 2018 সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। খুব দ্রুত ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অভিজ্ঞ আর নবীনের সমন্বয়ে কমিটি করার প্রক্রিয়া চলছে। কমিটি ঘোষণার খবরে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদ প্রত্যাশী অন্তত 1 ডজন নেতা। তারা বলেন, দল দায়িত্ব দিলে সর্বোচ্চ শ্রম দিয়ে ঐক্যবদ্ধ করবেন মহানগর দক্ষিণ বিএনপিকে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2017 সালে 18 এপ্রিল ঢাকা মহানগরকে 2 ভাগ করে হাবিবুর নবী খান সোহেলকে সভাপতি আর কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি করা হয়। দায়িত্ব পাওয়ার পরপরই দক্ষিণ বিএনপিকে চাঙ্গা করতে থানা কমিটি গঠন করার উদ্যোগ নিলে বিতর্ক জড়ান তারা। সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে ঢাকা মহানগরকে ঢেলে সাজাতে চায় বিএনপির হাইকমান্ড। যদিও মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের দাবি তারা শতভাগ সফল। অর্পিত দায়িত্ব আমরা সফলতার সঙ্গে পালন করেছি। পার্টির বিভিন্ন কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি, তার পাশাপাশি সাংগঠনিকভাবেও আমরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছি। ঢাকা মহানগরের কমিটি এখনো গঠন করা হয়নি এবং আপনার
এটা নিয়েও কাজ চলছে। নতুন কমিটির দায়িত্বে আসতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশীরা। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে চান বর্তমান সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। কেউ কখনো ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হইতে চায় না, কেউ কখনো ইচ্ছাকৃতভাবে তার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চায় না। সবাই সফলতা নিয়ে বিদায় নিতে চায়। দল যদি ভবিষ্যতে আমাকে কোনো নেতৃত্ব দেয়, এটা দলের সিদ্ধান্ত। যখন যে জায়গায় দিবে আমি সেই জায়গায় কাজ করতে পছন্দ করি। আগামী দিনে রাজপথে থেকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে পারবে, সেই ক্ষেত্রে নেতৃত্ব নির্ধারণ করবেন যে কারা সেই সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে পারবেন। যেখানে যে অবস্থায় আমাকে দায়িত্ব রাখবেন হাইকমান্ড এবং দলের নেতৃত্ব, সেখানেই আমার ভূমিকা আমি সঠিকভাবে রাখবো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরই মধ্যে কমিটি করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। শক্তিশালী কমিটি করতে দলের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা চেষ্টা করছি যারা ছাত্রদল করছিলাম, দীর্ঘদিন ছাত্রদল করছে, ইলেকশন হয়নি, কোনো জায়গায় পর্যন্ত করতে নেই, তাদেরকে উঠে নিয়ে আসার, যারা ভালো তাদের উঠে নেওয়ার চেষ্টা করছি, তাদের নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা করছি। চলতি বছরের শেষের দিকে দক্ষিণের নতুন কমিটি হতে পারে বলে জানান বিএনপির দায়িত্বশীল নেতারা। আমাদের একটা পথ হচ্ছে যে আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে একের পর এক ফোনালাপ ফাঁস হচ্ছে। আমাদের হাতে আসা কিছু ফোনালাপের অংশ বিশেষ, চলুন শুনে আসি। তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। যদি সাপোজ আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি বলতে হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছে, তো আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে। অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের বিষয় করতেছে। তো আমরা বলছি যে ভাবিও জানে। ছাত্রলীগের পোলাপান না চাইতেছি ছোট ভাইয়ের নামে তো দাবি যা কিছু করে একটা করে ফেলছি। কথাটা বুঝছো না? সুনামগঞ্জের ছাতক থানায় হামলার ঘটনায় 500 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে এস আনোয়ার মিয়া বাদী হয়ে ছাতক থানায় মামলা করেন। এরই মধ্যে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটক হয়েছেন এমন খবর সুনামগঞ্জের ছাতক পৌর শহরে প্রচার হলে শনিবার রাত 9টার দিকে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন তার অনুসারীরা। পরে মিছিলগুলো একত্র হয়ে থানার সামনে যায়। এক পর্যায়ে মিছিলে অংশ নেওয়া লোকজন থানায় ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় ইট পাটকেলের আঘাতে 7 পুলিশ সদস্য আহত হন। হেফাজতের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এবারে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির বড় ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবিকা বড় ঝুঁকিতে পড়বে বলে মত তাদের। ছোট ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের বাঁচাতে সীমিত সময়ের জন্য হলেও দোকানপাট খোলা রাখার জোর দাবি জানাচ্ছেন ব্যবসায়ী নেতারা। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষদের বাঁচাতে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। তামাক ব্যবহারের কারণে বছরে 1,61,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটছে। এছাড়া তামাক বিক্রি করে যে রাজস্ব আসে, তামাক ব্যবহারে আর্থিক ক্ষতি তার চেয়ে অন্তত 34% বেশি। শনিবার উন্নয়ন সমন্বয়ে আয়োজিত তামাক সেবন কমাতে কর আরোপ ও বাজেট ভাবনা বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়, মানুষের কষ্টার্জিত আয়ের উল্লেখযোগ্য অংশ চলে যাচ্ছে তামাকের পেছনে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয় গরিব মানুষের। বছরে মোট আয়ের 20% চলে যায় তামাক পণ্যের জন্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 24 পরগনার মালদহ এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলো নির্বাচন কমিশনের নজরে রয়েছে। এসব জেলায় শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে ভোট করানোই এখন নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। তৃতীয় দফার ভোটে দক্ষিণ 24 পরগনায় দেয়া হচ্ছে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে নির্বাচন কমিশন বুথে ঢোকার সময় ভোটারদের পরিচয়পত্র দেখতে পাবে না বলে জানিয়ে দিয়েছে।
মিয়ানমারের জান্তা বাহিনীর দমন নিপীড়ন সত্ত্বেও রোববার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। রোববার দেশটির মান্দালয় শহরে মোটরসাইকেলে করে সমাবেশ করেছে বিক্ষোভকারীদের একটি দল। শনিবারও পুলিশের এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছে বহু আন্দোলনকারী। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত অন্তত 550 জন বেসামরিক নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থা তথ্য দিচ্ছে। নিউজিল্যান্ড সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেন মুশফিক মাহমুদুল্লাহরা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটার নাসুম আহমেদ জানান, নিজেদের পারফরমেন্সই ব্যর্থতার মূল কারণ, সাথে উইকেট আর কন্ডিশনের ভিন্নতা তো আছেই। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ৩৯ দিনের দীর্ঘ নিউজিল্যান্ড সফর, এরই মাঝে কঠোর কোয়ারেন্টাইন পালন, বিধিবদ্ধ অনুশীলন, ম্যাচের আগে অন্য শহরে গিয়ে প্র্যাকটিস, সব মিলিয়ে নিউজিল্যান্ডের সাথে 6টা ম্যাচ খেলতে কতই না কাঠ খড় পোড়াতে হয়েছে বাংলাদেশ দলকে। কিন্তু দিন শেষে ফলটা এসেছে শূন্য। 3 ম্যাচের ওয়ানডে আর টি20 সিরিজে কিউইদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছে মুশফিক মাহমুদুল্লাহরা। বিমানবন্দরে কৌতূহলী ক্যামেরার লেন্স খুঁজে ফেরে ক্রিকেটারদের। অবশেষে পাওয়া গেল নাসুম আহমেদকে। কিউইদের বিপক্ষে 3টি টি20তে নিয়েছেন 2 উইকেট। ব্যর্থতার কারণ কি প্রশ্ন করা হলে উত্তরটা এলো বেশ সোজাসাপটা। 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েদার মতো ওইখানে ওয়েদার না। নিউজিল্যান্ডে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা। 2 টেস্ট খেলতে চলতি মাসের 12 তারিখ দেশটিতে উড়াল দেবার কথা আছে টাইগারদের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর মাঝেই সফলভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই চলছে সবগুলো ডিসিপ্লিন। গেমস কন্টিনিউ করবে এবং যেগুলো ইভেন্টস আছে আমরা চেষ্টা করতেছি ঠিকভাবে স্বাস্থ্যবিধি রেখে মেনে আমরা গেমস শেষ করবো ইনশাল্লাহ। সরকার ডেফিনেটলি জানেন এই ব্যাপারটা এবং এই ব্যাপারে আমরা ইতিবাচক উত্তরই পাবো ইনশাল্লাহ। সবার সাথেই কথা হয়েছে এবং সবাই আশ্বাস দিয়েছে যে গেমসটা ঠিকভাবে হবে। এই ছিল আজকের দিনের সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবসময়